Assalamu alaikum. Hello, dear students. How are you? I hope you are all well by the grace of Almighty Allah in this epidemic corona. Please stay home and touch with us. Welcome to our online class, dear students. For your convenience, I would like to speak in Bengali. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ফাজল হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, পূর্ব বাগাইঘাট এসএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের নবম শ্রেণীর, বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা অন্য ধরনের টপিক্স নিয়ে এসেছি। এটা ক্লাস 10-এ করে লাগবে, কাজে লাগবে, তবে ক্লাস নবম শ্রেণীর জন্য এটা বিশেষ গুরুত্বপূর্ণ, যেহেতু নবম শ্রেণীর ক্লাস বলতে গেলে হয়নি এবছর করোনা মহামারীর জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, আমরা আজকে তোমাদের জন্য ইংরেজি গ্রামারের থেকে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের ক্লাস হচ্ছেই না, আমরা শ্রেণীকক্ষে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলাপ আলোচনা করতে পারি। আজকে ইচ্ছে পোষণ করেছি তোমাদের এই ব্যাপারে কিছু আলাপ আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। তোমাদের বোর্ড পরীক্ষায় 5টা অথবা স্কুল পরীক্ষায় 5টা কমপ্লিটিং সেন্টেন্স থাকে 5 নম্বরে। তো আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে শুরু করবো যতটুকু পারা যায়। তো প্রথমত আমরা কন্ডিশনাল নিয়ে আলোচনা করবো। কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে কন্ডিশনালটা হলো একটা টপিক। তো কন্ডিশনাল কি? কন্ডিশনাল হলো যে কোনো বিষয়ে কথা বলা অথবা কোনো বিষয়ে কিছু শর্ত থাকে, শর্ত সাপেক্ষে যে বিস্তারিত আলাপ আলোচনা হয় সেটার উপর আমরা এখানে রেখেছি। ফার্স্ট কন্ডিশনাল, যেটা কাজ ঘটাতে পারে, সক্ষম হয়। সেকেন্ড কন্ডিশনাল, কাজ ঘটা সম্ভব নয়। থার্ড কন্ডিশনাল, অতীতকালে ঘটার কথা ছিল, অতীতে ঘটেনি, এখনো তা পূরণ করা সম্ভব নয়। তো সুতরাং তোমরা বুঝতেই পারছো, এখানে আমরা ফার্স্ট কন্ডিশনাল নিয়ে প্রথম আলোচনা করি। কন্ডিশনালের প্রথম চিনার উপায় হলো, আমরা বিশেষ করে কিভাবে চিনব? চিনার উপায় হলো, যদি প্রথম ক্লোজে দুইটা অংশ থাকে, ইফ ক্লোজে যদি ইফ থাকে, প্রথম অংশে ইফ থাকে, তাহলে এটা ধরে নিতে হবে যেটা এটা একটা কি কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশনালে আমরা এখানে লিখছি ইফ প্লাস সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট, কমার পরে হবে সাবজেক্ট উইল, মে, ক্যান, মাস্ট। হ্যাঁ, এই মোডাল ভার্বগুলো যে কোনো একটা হবে, তারপরে ভার্ব ওয়ান বসাতে হবে, তারপর অবজেক্ট এক্সটেনশন। তো ডিয়ার স্টুডেন্ট, লিসেন টু মি উইথ অ্যাটেন্টিভলি। আমি এখানে একটা ছক লিখেছি, একটা নোট লিখেছি। আমরা দ্বিতীয় পার্টে এসে উইল, মে, ক্যান, মাস্ট, 4টা ভার্ব লিখেছি। 4টা ভার্বের আসলে কি কাজ, অর্থাৎ কি আমরা কি যে কোনো একটা বসালে হবে না। আবার অনেক ক্ষেত্রে হয় উইলটা কখন হয়, যদি তোমার শর্তের মাঝে নিশ্চয়তা বোঝায়। ইফ ক্লোজে যদি তোমাকে নিশ্চয়তা বোঝায় তাহলে উইল বসাতে হবে, যদি সম্ভাবনা হয় বোঝায় মে বা ক্যান বসাতে হবে, আর যদি বাধ্যবাধকতা হয় তাহলে মাস্ট বসাতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা উদাহরণ লিখেছি, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস। যদি তুমি ভালো করে পড়ো, কঠিনভাবে লেখাপড়া করো, তুমি পাস করবে। তাহলে এখানে উইলটা কি হচ্ছে, নিশ্চয়তা বুঝাইছে। উইলটা কি বোঝালো, নিশ্চয়তা। আমি একটা উদাহরণ লিখে দিয়েছি, ইফ ইউ রান ফাস্ট। যদি তুমি দ্রুত দৌড়াও তাহলে কি হবে? দ্রুত দৌড়ালে আমরা জানি যে কোনো স্পোর্টস গ্রাউন্ডে অথবা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যখন দৌড় ইভেন্ট হয় তখন দেখা যায় কি হয়, 7জন বা 8জন একসাথে দৌড় দেয়, কিন্তু সবাই কিন্তু দ্রুত দৌড়ায়, কিন্তু জিতে কয়জন? 1জন, 2জন, 3জন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এরকমই ইফ ইউ রান ফাস্ট, তুমি ফার্স্ট হতেও পারো, জিততেও পারো, নাও জিততে পারো। এরকম কি সম্ভাবনা কিন্তু আমরা মে বা ক্যানটা ইউজ করতে পারি। তাহলে আমি লিখতে পারি, যেহেতু আমরা ইফ লিখলাম, ইউ লিখলাম, সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, তারপর অবজেক্ট প্রথম লিখলাম, তারপর আমরা দ্বিতীয় অংশটা, বিশেষ করে দ্বিতীয় অংশটা পূরণ করতে হয় অনেক সময়, আবার অনেক ক্ষেত্রে দ্বিতীয় অংশটাও থাকে, প্রথম অংশ পূরণ করতে হয়। আমি দুইটাই দেখাবো তোমাদের। তো এখানে যেহেতু যে সাবজেক্ট আছে এটি আমরা এখানে ইউজ করবো, যেহেতু এখানে সেকেন্ড পার্সনকে মেনশন করা হয়েছে, ইউ লিখলাম, সাবজেক্ট লিখলাম, তারপরে আমরা বলছি কি সম্ভব
মে বা ক্যান, আমি মে লিখি, তুমি ক্যানও লিখতে পারো, ইউ মে। তারপরে এরকম একটা কথা লিখতে হবে যাতে আমাদের ইফ ক্লজের যে কন্ডিশনটা চাইছে কন্ডিশনের সাথে রিলেটেড। তুমি কিন্তু অন্য কোনো শব্দ ইউজ করতে পারো না, এটার সাথে সম্পর্কিত যে কোনো একটা শব্দ ইউজ করতে পারো। যেহেতু আমি দৌড়ের সাথে সম্পর্ক কিসের, জিতা, তাহলে কি হবে, ইফ ইউ রান ফাস্ট কমা ইউ মে উইন, তুমি জিততে পারো। হ্যাঁ, অথবা তুমি যদি লেখো ইউ মে গড গেট ফার্স্ট প্রাইজ, এটাও লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো। আমি আবার বলি, খেয়াল করো আমি কি বলছি। ফার্স্ট কন্ডিশনালে স্ট্রাকচারটা হলো ইফ এর সাথে ভার্ব থাকতে হবে, ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ই প্লাস ভার্ব অর্থাৎ ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, সাধারণত এটা আমাদের ইয়া থাকে। তবে আমি এখানে স্ট্রাকচারের পুরোটা লিখে দিলাম, এর উপরে সাবজেক্ট হবে, সাবজেক্ট ভার্ব, বিশেষ করে লেফট সাইডে অর্থাৎ এই পাশে যেটা দেওয়া আছে এটা হবে এর পত্রিকা, আর যদি ডান পাশেটাও থাকে তাহলে উইল মেক ক্যান মাস্ট, এই চারটা শব্দ দেখে আমরা বুঝতে পারবো যে এটা ফার্স্ট কন্ডিশন। এবং এগুলোর পরে ভার্ব থাকে বিশেষ করে। তাহলে বন্ধুরা আমরা এখানে কি দেখলাম, যদি দ্বিতীয় অংশ দেওয়া থাকে এই পাশে আর এই পাশে গ্যাপ দেওয়া থাকে, তাহলে এই পাশে খেয়াল করতে হবে উইল মেক ক্যান মাস্ট, এই চারটা যে কোনো একটা আজকে না। যদি মনে করো থাকে তাহলে আমরা পুরো টপিক ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান দিই, ঠিক আছে। তারপরে দেখো সেকেন্ড কন্ডিশন, এটা আমরা দেখলাম। সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা আমি আবার লিখি। প্রথমে কি বসবে, সাবজেক্ট, সরি ইফ বসবে, ইফের পরে আসবে সাবজেক্ট, তারপরে লিখতে হবে ভার্ব টু, তারপর অবজেক্ট, কমা, অর্থাৎ এর পাশে পাস্ট টেন্স, এর পাশে কি লিখতে হবে, পাস্ট টেন্স, ভার্ব টু। এখানে ভার্ব হলো যদি থাকে তাহলে লিখতে হবে পাস্ট টেন্স, ঠিক আছে। বিশেষ করে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পার্টিসিপল এরকম যদি হয়। তো আমরা দ্বিতীয় অংশ সেকেন্ড পার্টে কিভাবে করব, এখানে নিয়ে আসবো সাবজেক্ট, তারপরে আনবো উড অর মাইট, তারপর এখানে ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন, যেটাই বুঝি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তো ফার্স্ট কন্ডিশনাল একদমই কাছাকাছি একটা রুল। এখানে উইল, এখানে আমরা উড বসেছি, এখানে মে বা ক্যান, এখানে কুড বসেছি, মাইট বসেছি, ঠিক আছে। মাস্ট এখানে ইউজ হবে না সাধারণত। তো যদি এর পাশে পাস্ট টেন্স থাকে তাহলে আমরা বুঝে নেব যে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কিন্তু কাজ ঘটা সম্ভব নয়, আমরা যতটুকু বুঝি কোনো কাজই ঘটাতে সম্ভব না সেকেন্ড কন্ডিশনালে, অর্থাৎ এখানে যে কোনো শর্তে থাকো কোনো কাজ ঘটানো সম্ভব হবে না। তো সেক্ষেত্রে একটু খেয়াল করো তোমরা, দেখো একটা এক্সাম্পল দিই, ইফ ইউ স্টাডিড হার্ড, কমা, এটা কি হবে, এটা অর্থ হলো যদি তুমি ভালো করে লেখাপড়া করতে, মানে অতীতকাল হয়ে গেছে, আমরা জানি অতীত কখন ফিরে আসবে, ঠিক আছে। তো সেকেন্ড কন্ডিশনালে কোনো একটা ঘটনা যদি এরকম হতো, অর্থাৎ তুমি যদি ভালো করে লেখাপড়া করতে তাহলে কি হতো, হয়তো পাস করতে পারতে অথবা ভালো রেজাল্ট করতে পারতে এরকম, কিন্তু করোনি, সেটা পাস হয়ে গেছে। সেক্ষেত্রে অতীতকালে কোনো ঘটনা যদি চলে যায় সেটা কাজ করা সম্ভব না। তো আমি যদি এটাকে স্ট্রাকচারের মধ্যে আমি যদি ফিল আপ করি কমপ্লিটটা, প্রথম সাবজেক্ট বসাই ইফ, সাবজেক্ট হবে ইউ, ইউ বসালাম, তারপরে এখানে কি লিখতে পারি, উড বা কুড, এখানে উড লিখি, উড, ইউ উড, তারপরে আমরা এখানে পাস দিতে পারি ইন দ্য
অর্থাৎ তুমি যদি ভালো করে লেখাপড়া করতে তুমি পরীক্ষা পাস করতে পারো। অর্থাৎ কেউ আমরা শান্তি পরীক্ষা ফেল করলে আমরা শান্তি যেমন বলি যে তুমি যদি একটু ভালো করে পড়তে তাহলে ভালো একটা রেজাল্ট করতে পারবে। দ্যাট মিনস দিস ইজ পাস্ট টেন্স, ঠিক আছে? অর্থাৎ পাস্ট টেন্স যেটা হয়ে গেছে গত হয়ে গেছে সেটা ঠিকানা সম্পর্কে, সেই জন্য আমরা সাধারণত বলে থাকি যে সেকেন্ড কন্ডিশনাল হলো যেখানে কোনো কাজ ঘটানো সম্ভব নয়, ঠিক আছে? আমরা এইভাবে স্ট্রাকচারটা করব। তারপর দেখো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল এখানে একটু খেয়াল করো, অতীতকালে ঘটার কথা ছিল, অতীতকালে ঘটার কথা ছিল, অতীতে ঘটেনি, এখনো পূরণ করা সম্ভব নয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা থার্ড কন্ডিশনাল তো বুঝতে পারতেছো এখনো ঘটা সম্ভব নয়। তো আমরা যদি এটাকে স্ট্রাকচার করি, ঠিক প্রত্যেকটাই ক্লজ দিয়ে শুরু হবে, কন্ডিশন দিয়ে শুরু হবে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস had plus verb 3 plus object। তারপরে আমি একটা এখানে মুছে নিই, আবার সাবজেক্ট প্লাস would might নিচে দেওয়া হবে প্লাস এগুলোর সাথে হ্যাভ হবে প্লাস ভার্ব কি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। একটু খেয়াল করো, তো থার্ড কন্ডিশনের স্ট্রাকচার কি লিখলাম? ইফ, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাড, মানে থার্ড কন্ডিশন হলো আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এই বাম পাশে কোন টেন্স থাকবে? পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব কি প্লাস অবজেক্ট। এবং আমরা যদি এটাকে পূরণ করি, এই অংশটা খেয়াল করো, সাবজেক্ট লিখবো, সাবজেক্টটা এখানে যে সাবজেক্ট যাকে বিশেষ করে মেনশন করে অথবা তাকে ইন্ডিকেট করে কথা বলে এখানে এই সাবজেক্টটা লিখতে হবে। সাবজেক্ট লেখার পরে আমরা উড মাইটের যে কোনো একটা লিখলাম, উড মাইট, তারপর হ্যাভ লিখতে হবে, তারপরে ভার্ব কি আনতে হবে, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। আমি এখানে একটা উদাহরণ দেখাই দেই। ইফ ইউ হ্যাড, একই পাশে নিলাম স্টার্ট ভার্ব বাবা, তাহলে আমরা কি লিখতে পারি? ইউ would have passed in the exam অথবা examination। You would have passed in the examination। তো একটু খেয়াল করো, আসলে কঠিন তেমন না, তিনটা কন্ডিশনালি প্রায় রিলেটেড। আমরা এখানে ক্লোজ দিয়ে শুরু করছি, ইফ দিয়ে শুরু করছি, ই, তারপরে সাবজেক্ট নিলাম, তারপরে হ্যাড বসালাম, স্টাডি হলো ভার্ব কি, তারপরে অবজেক্ট ভার্ব। তারপরে আমি যে অংশটুকু পূরণ করলাম, এখানে যেহেতু ইউ সেকেন্ড পারসনকে মেনশন করা হয়েছে, তাহলে আমি এখানে সেকেন্ড পারসন দিয়ে শুরু করলাম সাবজেক্ট, তারপরে এখানে উড মাইট, এখানে ঠিক একই ধরনের কথা, উড নিশ্চয়তা, মাইট সম্ভাবনা এবং উড ছিল সামর্থ্য। তো এখানে যদি ভালো করে লেখাপড়ার কথা বলা হয়েছে, এখানে নিশ্চয়তা আমরা ধরে নিতে পারি ইউ উড, তারপরে স্ট্রাকচার অনুসারে আমি এখানে হ্যাভ বসালাম, হ্যাভ, তারপর ভার্ব দিলাম পাস্ট। এখানে পাস্ট টেন্স বলতে আপনার সেকেন্ড পার্ট পাস্ট ফর্ম আর পাস্ট পারফেক্ট ফর্ম একই হবে, তাহলে পাস্ট লিখলাম, তারপরে ইন দ্য এক্সামিনেশন অথবা অংশ হিসেবে আমরা এখানে লিখে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। তারপরে তোমরা আমার এই স্ট্রাকচারগুলো একটু খাতায় লিখে নাও, আমি একটু ভালো করে ভুল তুলো না, একটু সুন্দর করে লিখে নাও। আশা করি বাসায় যদি একটু লেখাপড়া করো, বাড়িতে লেখাপড়া করো, তাহলে আমার মনে হয় না বোঝার কিছু না। তারপরও যদি না বুঝে থাকো, আমি আগের ক্লাসও এ ব্যাপারে আলোচনা করব। আজকে যতটুকু আলোচনা করেছি এতটুকুই থাকবে।
আমি আশা করব তোমরা লেখাপড়া করবে, এই করোনা পরিস্থিতিতে ঘরে অবস্থান করবে। হ্যাঁ, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আমাদের ক্লাসগুলো তোমরা রেগুলার দেখবে, শেয়ার কমেন্ট করে সবাইকে দেখার এবং শোনার জন্য সুযোগ করে দেবে। আল্লাহ হাফেজ।